গল্পের রাজপ্রাসাদে আজকের গল্প তাসের ঘর। কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, নাট্যরূপ সুদীপ দে, শব্দ সংযোজনা, সম্পাদনা ও আবহে অরিন্দম দত্ত, অভিনয়ে কথক ও শশাঙ্ক সুদীপ দে, সুধা মমতা চ্যাটার্জি, সুধী অরিন্দম দত্ত। সঞ্জীব চট্টোপাধ্যায়, যার লেখায় গল্পের মধ্যে দিয়ে ফুটে ওঠে জীবনের অম্লমধুর ভাষ্য, যার লেখায় হালকা হাসির ফাঁক দিয়ে কখন যেন গড়িয়ে পড়ে চোখের জল, তাঁর সৃষ্টি যাতে কখনো হারিয়ে না যায় বাংলা সাহিত্যের স্বার্থে, সেই লক্ষ্যে এই গল্প নাট্যরূপে প্রকাশ করার প্রয়াস। আশা করি সহৃদয় শ্রোতা আমাদের এই আয়োজনকে স্বাগত জানাবেন। স্বনামধন্য মানুষটির সুস্থ সবল শতায়ু কামনা করি, জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম। একটা ফ্ল্যাট বাড়ির একেবারে ওপরতলায় থাকেন শশাঙ্কবাবু। বিপত্নিক, এক ছেলে এক মেয়ে, দুজনেই উচ্চশিক্ষিত। মেয়ের বিয়ে হয়ে গেছে, থাকে জামশেদপুরে। ছেলে ইঞ্জিনিয়ার, বড় চাকরি করছে, বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সে অবশ্য পাঁকাল মাছের মতো পিছলে পালাচ্ছে। সারাদিন নিঃসঙ্গ শশাঙ্কবাবু। বই, কাগজ, আকাশ, ফুলের টব, বারান্দা, রাস্তা, আশপাশের বাড়ি, এই তার জগৎ। কাহা তো কার ভালো লাগে। একটা ঠিকে কাজের মেয়ে আছে, ঝড়ের মতো আসে, বিদ্যুৎ গতিতে মিলিয়ে যায়। দুপুরে খাওয়া শেষ লগ্নে একটা বেড়াল আসে, দুধ, রুটি, মাছের কাঁটা দিয়ে তাকে তোয়াজ করেন। একটা কিছু নিয়ে তো থাকতে হবে। সুধী ফিরতে ফিরতে রাত 8-9 হয়ে যায়। ছেলের নাম সুধী। আজ সকাল থেকে আকাশ মুখ ভার করে আছে, চারপাশ যেন মাকড়সার জালে ঢাকা। মাঝে মাঝে উত্তরের দিক থেকে দমকা বাতাস বইছে। আজ বোধহয় আর বিকেলে হাঁটতে যাওয়া হবে না। দুপুরে খেয়ে উঠে একটু গড়িয়ে নেওয়ার কথা ভাবছেন, হঠাৎ কলিং বেল বেজে উঠল। এমন সময় তো কারো আসার কথা নয়। দিনকাল এমন হয়েছে, অসময়ে বেল বাজলে বুকের ভেতর ছ্যাঁত করে ওঠে। ফ্ল্যাট বাড়িতে বুড়ো বুড়ি খুন হামেশাই হচ্ছে। শশাঙ্ক গম্ভীর গলায় বললেন, কে? দরজার ওপর থেকে মহিলা কণ্ঠে জবাব এলো, আমি কে? নাম বলে চিনবেন না, দরজাটা খুলুন। বেশ একটা হুকুমের ভাব গলায়। সাহস করে দরজাটা একটু ফাঁক করলেন শশাঙ্কবাবু। চোর ডাকাত নয়, আদি অকৃত্রিম মোটাসোটা মাঝবয়সী গেরস্থ মহিলা। পাকা পেয়ারার মতো গায়ের রং, হাতে চটের পেটমোটা লেডিস ব্যাগ। সংক্ষিপ্ত নমস্কার সেরে বললেন, বিপদে পড়ে এসেছি। রাস্তার ওপারের ফ্ল্যাটে ওপরতলায় থাকি। একদিন বাসে উঠতে গিয়ে ডাল খেয়ে পড়ে যাচ্ছিলেন, আমি না ধরলে চাকার তলায় যেতেন, মনে পড়ছে? এবার চিনতে পেরেছি। আসুন, ভেতরে আসুন। কি বিপদ হলো? মহিলা ভেতরে ঢুকে নিজেই দরজা লক করে দিয়ে বললেন, এখন কারো আসার সম্ভাবনা আছে? আগে না। ভালো কথা, একবার আপনার শোবার ঘরে চলুন তো। শোবার ঘর কেন? এই বসার ঘরই তো ভালো। বসতে আমি আসিনি, কাজে এসেছি। সে কাজটা শোবার ঘরে না গেলে হবে না। কথা বলতে বলতেই মহিলা হাঁটা লাগালেন শোবার ঘরের দিকে। এমনভাবে চলেছেন যেন শোবার ঘরটা তার কতকালের চেনা। শশাঙ্ক অবাক, বারণও করতে পারছেন না, আবার কৌতূহলও হচ্ছে। শোবার ঘরে সংসারের ছড়াছড়ি, পাশাপাশি দুটো খাট, একটা নিজের, অন্যটায় সুধী। বাপ ছেলে একই ঘরে শোন। সুধা চলে যাওয়ার পর থেকে এই ব্যবস্থা। শশাঙ্ক একলা ঘরে শুতে পারেন না, ঘুম আসতে চায় না, মন ভার হয়। দরজার পাশে আলোর সুইচ। আকাশ আরও কালো হয়ে এখন দিনের বেলায় ঘরের মধ্যে সন্ধে নেমেছে। আলো জ্বালতে যেতেই মহিলা হাঁ হাঁ করে উঠলেন। করছেন কি? আলো জ্বাললে সব মাটি হয়ে যাবে। শশাঙ্ক চমকে হাত সরিয়ে নিলেন। কি করতে চাইছেন বলুন তো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। নজর রাখতে এসেছি। কার ওপর? ওই যে ওই বাড়ির বুড়োটাকে, আমার স্বামী। শশাঙ্ককে কথা বাড়ানোর আর কোনো সুযোগ না দিয়ে উত্তর দিকের জানলার পর্দাটা একটু ফাঁক করে দেখতে দেখতে বললেন, আলো জ্বালানো হয়নি। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কতক্ষণ আলো না জ্বেলে থাকবে শুনি? এই আমি গ্যাঁট হয়ে বসলুম। জানলার ধারে রাখা চেয়ারটা দখল করলেন মহিলা। ছেলের খাটে বসে শশাঙ্ক বিষয়টা বুঝতে চাইলেন। ব্যাপারটা কি? ব্যাপার আর কি, বুড়োটাকে ঘোড়া রোগে ধরেছে। তার মানে? তাহলে খুলেই বলি,
তার আগে বলুন, চায়ের ব্যবস্থা আছে? শশাঙ্ক শোবার ঘর খালি করার সুযোগ পেয়ে বললেন, নিশ্চয়ই আছে, চলুন চা বানাতে বানাতে শুনুন। বসার ঘরে বসে চা খেতে খেতে মহিলা যা বললেন, স্বামী ঠিকাদারি করেন, পয়সা কড়ি আছে, মহিলা একটা সরকারি হাসপাতালের নার্স, ছেলেপুলে হয়নি। মাসখানেক হল ভদ্রলোক তাঁর এক দূর সম্পর্কের আত্মীয়াকে এনে নিজের কাছে রেখেছেন। মেয়েটা কলেজে পড়ে, সেই মেয়েকে ঘিরেই যত অশান্তি। খালি কাপটা ঠক করে টেবিলে রেখে বললেন, চারদিকে ঢিঢি পড়ে গেছে, কান পাতা যাচ্ছে না। নিচের ফ্ল্যাটের নন্দা সেদিন আমার খোঁজে ওপরে উঠে যা দেখেছে, ছ্যা 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 ছ্যা, পুরোর মুখে আগুন। অন্যের পারিবারিক কেচ্ছা শুনতে শশাঙ্কর মোটেই ভালো লাগছে না। যত সব নোংরা ব্যাপার স্যাপার। এখন এই মহিলাকে বিদায় করতে পারলে বাঁচা যায়। কি উটকো ঝামেলায় পড়া গেল। শশাঙ্কর মুখে ফুটে ওঠা বিরক্তির লক্ষণকে মহিলা পাত্তাই দিলেন না। আপনি বলুন, যে বয়সে লোকে বনবাসে যেত, সেই বয়সে তুই ভর দুপুরে একটা ছুরিকে কোলে বসিয়ে মুখে রসগোল্লা গুজে দিচ্ছিস? তাহলে আমার যেদিন নাইট ডিউটি থাকে, সেদিন হতচ্ছাড়া অলপ্পে বুড়ো তুই কি করিস? কি শয়তান, কি শয়তান! মহিলা উঠে পড়েছেন, আবার চলে গেলেন শোবার ঘরে। আবার পর্দা ফাঁক করে শুরু হলো ধারাবিবরণী। মহারানীর চুল বাঁধা হচ্ছে, আহা, যেন অভিসারে যাবেন। মরণ! বুড়োটা কোথায় গেল? শশাঙ্কর খুব ইচ্ছে করছে ঘটনার নায়িকাকে একবার দেখেন। মনের ইচ্ছে মনেই চেপে রাখলেন। মহিলা দাঁতে দাঁত ঘষে বলে চলেছেন, ঘর জ্বালানি মাগি এসেছে আমার সংসারে আগুন জ্বালাতে। আমি ভাবলাম বাপ মা মরা মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কালসাপ পুষেছি, বুঝলেন? কালসাপ মানুষের উপকার করতে নেই। এখানে দাঁড়িয়ে গজগজ না করে বাড়ি গিয়ে স্বামীকে বোঝান না। বোঝানো ঝ্যাঁটা পেটা পর্যন্ত হয়ে গেছে। পুরুষ মানেই ওই পতঙ্গ, আগুন দেখলেই ঝাঁপ মারবে। আমাকে দেখুন আর এখানে বসে ওই ওটাকে দেখে যান, তারপর বলুন আমার মধ্যে কোনটা কম আছে। শশাঙ্ক পায়ে পায়ে এগিয়ে গেলেন জানলার দিকে। চোখে ক্যাটারাক্ট আর ঝিরঝিরে বৃষ্টির ঝাপসা আলো পার করে তার মনে হল এই মহিলার তুলনায় ওই মেয়েটির অনেক কিছুই কম। যেমন বয়স, যেমন মেদ, তবে চুলটা বেশি। মেয়েটার চুল কোমর ছাড়িয়েছে, এনারটা টিকটিকির ন্যাজ। আপনার থেকে ওর সব কিছুই কম, শুধু চুলটাই যা বেশি। বয়সকালে আমারও এক ঢাল চুল ছিল। সব পুরুষের ওই একরা, চুল আর বুক দেখলেই গলে গেল। মহিলার মুখের আগল বলে কিছুই নেই, তবে কথাটা ভুল বলেননি। সত্যি তো ওই সব দিকে তাকালে যৌবনে মনটা কেমন যেন টকবগিয়ে উঠত। তার ছিটে ফোঁটা যে এখনো নেই তা কে বলতে পারে। মেয়েটা কেমন বারান্দায় এসে একপাশে কাত হয়ে চুলে চিরুনি চালাচ্ছে, এমন দৃশ্য সুখের সংসারেই দেখা যায়। অথচ এনার অবস্থা ঠিক উল্টো। মহিলা ততক্ষণে চেয়ার ছেড়ে শশাঙ্কর খাটে গিয়ে বসেছেন। শশাঙ্কর সংসারের খুঁটিনাটি প্রশ্ন করে চলেছেন। রান্নার মেয়েটার আসার সময় হয়ে গেল। সে এসে শোবার ঘরে এই দৃশ্য দেখলে কি মানে করবে আর কি মনে করবে কে জানে। বউ নেই, ফাঁকা ফাঁকা লাগে না? লাগতো, এখন মানিয়ে নিয়েছি। সবাইকেই যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। মহিলা আবার উঠে গেছেন জানলার কাছে। দেখে যান, দেখে যান, মরা মানুষেরও লজ্জা থাকে। দেখুন দেখুন কেমন নীল রঙের সায়া পরে নেচে বেড়াচ্ছে। মিনসেটা নিশ্চয়ই ঘাপটি মেরে উর্বশী নৃত্য দেখছে। কি বলবেন শশাঙ্ক, যে দৃশ্যের বর্ণনা শুনলেন সেটা কি প্রায় অপরিচিত কোনো মহিলার সঙ্গে দাঁড়িয়ে দেখা যায়? মহিলা এবার উঠে দাঁড়ালেন। আজ যাই, আপনাকে অনেক জ্বালালাম, নিজেও জ্বলে পড়ে মরছি। দরজাটা খুলে দিলেন শশাঙ্ক। খুলতেই দেখলেন কাজের মেয়েটা দাঁড়িয়ে। সে বড় বড় চোখ করে দুজনকে দেখে চলেছে। মহিলা তাকে কোনো পাত্তা না দিয়ে চলে গেলেন। কাজের মেয়েটাকে একটু চা আর চিঁড়ে ভাজা বানাতে বলে অন্ধকার ঘরে নিজের বিছানায় শুলেন শশাঙ্ক। মহিলার শাড়িটা মনে হয় ভেজা ছিল, বালিশটা সামান্য ভিজেছে তার গতরের ছোঁয়ায়। গন্ধ তেলের হালকা গন্ধ ছড়িয়ে আছে ঘরে। সুধাও বিকেলে স্নান করে এই তেল মাখত। কতদিন পর সেই সুবাস পাচ্ছেন। গভীর শ্বাস নিতে নিতে চোখের পাতা ভারী হয়ে এলো। দুদিন পর ভর দুপুরে আবার হানা দিলেন মহিলা।
কপালে বিন্দু বিন্দু ঘাম, নাকের ডগাতেও ঘাম জমেছে। দরজা বন্ধ করতে করতে মহিলা বললেন, খাওয়া দাওয়া সেরে নিয়েছেন? এই একটু আগেই সেরেছি। আপনি যে চলে এলেন, আপনার স্বামী জানতে পারে না? আজ আমার অফ ডে, ডিউটির নাম করে বেরিয়েছি। প্রথম প্রথম কত প্রেম, তখন বলতো আজ আর বেরিও না সুধা, একদিন না গেলে কি হয়। আপনার নামও সুধা? আমার স্ত্রীরও নাম। ও মা, তাই বুঝি? চলুন ঘরে যাই। মহিলার এই আদেশের ভঙ্গিটা শশাঙ্কর ভালোই লাগে। তার মনের দুঃখ লাঘব করার জন্যই বলেন, আপনি হয়তো আপনার স্বামীকে অকারণে সন্দেহ করছেন। উনি হয়তো ওকে মেয়ের মতনই ভালোবাসেন। মেয়ের মতো নয়, মেয়ে মানুষের মতো। পড়াশোনা কম জানতে পারি, কিন্তু গাধা নই। খাটে যাবার সময় হলো, এখনো এত চুল বলিনি কিসের শুনি? আর হাবাতেটার যৌবন ফিরে এসেছে, এখন আমার দিকে আর ফিরেও তাকায় না। আমার সব কথাই খেকিয়ে ওঠে। আর ওই যে ছুরি, কিছু বললেই হেদিয়ে গদ গদ হয়ে যায়। শশাঙ্ককে অবাক করে দিয়ে আজ আর মহিলা জানলার পর্দা সরিয়ে গোয়েন্দাগিরি করলেন না, বরং সরাসরি শশাঙ্কর খাটের বাজুতে হেলান দিয়ে চোখ বুজে রইলেন খানিক সময়। একসময় বললেন, এই ঘরটায় ঢুকলে মনটা কেমন যেন শান্তিতে ভরে যায়। ছুতোর মিস্ত্রিটার পাল্লায় পড়ে জীবনটা বরবাদ হয়ে গেল। ছুতোর মিস্ত্রিকে? ওই কন্ট্রাক্টরের মিস্ত্রি একই হলো। আপনার স্ত্রীর কি হয়েছিল? ঘন ঘন চা আর ঘুরতে ফিরতে মুঠো মুঠো ঝাল চানাচুর খেয়ে লিভারের 12টা বাজিয়ে ফেলেছিল। মেয়েদের স্বভাব, কোনো কথাই কানে নিত না। বউ নেই বলে তার সম্পর্কে বাজে কথা বলবেন না। আপনি নিশ্চয়ই হাড় কেপ্পন, চিকিৎসায় খরচ করেননি। করিনি আবার। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কোবরেজি, ফটিক ঠাকুরের দৈব ওষুধ কিচ্ছু বাদ দিইনি। যার যাবার সময় চলে আসে তাকে কি আর আটকে রাখা চায়? শশাঙ্কর গলা বুঝে আসে যেন। ও কি, চোখে জল চলে এলো? ওই পাষণ্ডটাকে দেখে শিখুন। বয়স হয়েছে তো, পুরনো কথা মনে পড়লে অমন হয়। দুঃখের দিনে আমার সঙ্গে কষ্ট করে গেল, সুখের দিন রইল না। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে বুড়ো বুড়ি কাশিতে চলে যাব। কত ছোট ছোট স্বাদ আহ্লাদ ছিল, যখন মেটাবার মতো অবস্থা হলো তখন সব ফাঁকা। ছেলের চাকরি, মেয়ের বিয়ে দেখে হাসতে হাসতে চলে গেল। কথার মাঝে মহিলা কখন উঠে গেছেন জানলার কাছে। ওই দেখুন কেমন পিঠে উঠে দোল খাচ্ছে। মনে হয় ব্যায়াম করছেন, কিংবা ফিজিওথেরাপি। আপনার মাথা, ওটা ফিজিক্যাল থেরাপি। এখনই যদি চুলের মুঠি ধরে রাস্তায় বের করে দিতে পারতাম, হাতে জোর থাকলে এইখান থেকে থানিট মেরে বুড়ো টাক ফাটিয়ে দিতাম। এই যে দাদু, আপনার জম সব দেখছে। চেঁচাবেন না প্লিজ, এইসব ব্যাপারে আমাকে জড়াবেন না, দোহাই আপনার। মাথায় ঠিক থাকছে না, বুঝতে পারছেন না? এত যখন সমস্যা, ডিভোর্স করছেন না কেন? পরকীয়া অভিযোগ এনে মামলা ঠুকে দিন। কে দেবে সাক্ষী? নিজেই তো বলছেন জড়াবেন না, জড়াবেন না। চোখের সামনে একটা মেয়ে একটা সংসার ছাড়খাড় করে দিচ্ছে, আপনার কোনো সামাজিক দায় নেই? আগেকার দিন হলে গ্রামের মোড়ল মাথা কামিয়ে ঘোল ঢেলে দিত, কাজীর আমল হলে মাটিতে গলা অবধি পুঁতে ডাল কুত্তা দিয়ে খাওয়াতো। আপনি স্বাবলম্বী, আপনারও তো ভাবনা কিসের? কেনই বা অশান্তিতে ভুগছেন? ডিভোর্স করলে আপনি আমাকে বিয়ে করবেন, তা ভালোই হবে। নতুন বউ, পুরনো নাম। এ মহিলার মুখে কি কিছুই আটকায় না? শশাঙ্ক হাসলেন। সে বয়স কি আর আছে? কেন, বিলেতে তো বুড়ো বুড়ি রাগছাড় বিয়ে হয় শুনেছি। এক গ্লাস জল খাওয়াবেন? জল খেয়ে মহিলা বিদায় নিলেন। যাওয়ার আগে নিজের রুমালটা ভিজিয়ে একটা পান সেজে তাতে জড়িয়ে টেবিলে রেখে বলে গেলেন, রাতে খেয়ে উঠে পানটা খেয়ে বলবেন কেমন সাজি। অনেকদিন পর আজ সুধার কাপড় জামার আলমারিটা খুললেন শশাঙ্ক। পাট ভাঙা কাপড়ের গন্ধে মনটা ভরে গেল যেন। মনে হলো সুধা আছে, এখানেই আছে, শুধু তিনিই দেখতে পান না। গত মাসে এক রাতে খুব জ্বর এসেছিল, শুধু কলকাতার বাইরে। কতবার মনে হয়েছে আজ নিশ্চয়ই সুধা আসবে, কপালে হাত ছোঁয়াবে। কই, এলো না তো। অব্যক্ত অভিমান নিয়ে ফিরে আসেন লেখার টেবিলে। কতকাল কাউকে চিঠি লেখেন না। আগে মাঝে মাঝে পাগলামি করে সুধাকেই লিখতেন, সংসারের ছোটখাটো কথা লিখে আবার ছিঁড়েও ফেলতেন।
এখনো এমন কোনো পোস্টম্যানের দেখা পাননি যে সুধার কাছে চিঠি পৌঁছে দিতে পারে। আজও লিখতে বসলেন, সুধা, কতকাল হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয় না। জানি না তুমি এখনো আগের ঠিকানায় আছো না আর কারো মেয়ে হয়ে নেমে এসেছ। যেসব দায় আমার উপর দিয়ে গেলে সবই প্রায় গুছিয়ে এনেছি, শুধু সুধীর বিয়েটা দেওয়া বাকি। ওটা শেষ হলেই কাজ ফুরবে আমার। তীরে আমার নৌকো বাঁধা, এখন শুধু জোয়ারের অপেক্ষা। রাত প্রায় কাটিয়েই এনেছি, শেষ প্রহর গোনা চলছে, শেষ রাতের মুজরো চলছে এখন। তোমার দেশে গিয়ে যেন অন্তত একদিনও দেখা হয় তোমার সঙ্গে। আরও কথা লেখার ছিল, তখনই বেজে উঠল কলিং বেল। সুধী ফিরেছে। তাড়াতাড়ি বইয়ের নিচে চিঠিটা লুকিয়ে দিয়ে দরজা খুলতে উঠে গেলেন। ফ্লাইট যথাসময়ে নেমেছে তাহলে? একটু চা চলবে নাকি? দরকার নেই। সুধী এত কাটা কাটা কথা বলছে কেন? মুড অফ কেন? অফিসে কোনো সমস্যা হয়েছে? অফিসে নয়, সমস্যা এই বাড়িতে হয়েছে। ঝাঁঝিয়ে ওঠে সুধী। মানেটা কি হলো? মানে হলো, তুমি আমাদের ফ্যামিলির মুখে চুনকালি মাখিয়েছ। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এই বয়সে একটা মেয়ে মানুষকে দুপুর হলেই বাড়িতে ঢোকাচ্ছ। কে বলে এ কথা? যাদের মধ্যে বাস করছো তারাই বলে। সমাজের চোখে ফাঁকি দেওয়া এত সোজা নয় বাবা। একজন কয়েকদিন এসেছে সেটা ঠিক, কিন্তু কেন আসে সে খবর কেউ রাখে? মন গড়া একটা নোংরা প্রচার করে দিলেই হলো। আমাকে তো শুনতে হয়েছে। আমার দুর্ভাগ্য, লোকে আমাকে তোমার ছেলে বলে চেনে। কথাটা বলতে পারলি? হ্যাঁ পারলাম। বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে। তোমার ওপর আমার আর এতটুকুও শ্রদ্ধা অবশিষ্ট নেই বাবা। কথাটা শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হলাম। তবু তুই আমার কাছে আসল সত্যটা শুনবি না? যা শোনার আমি ৩ তলার অমল কাকুর কাছে শুনে নিয়েছি। চরিত্রহীন এক মহিলা প্রথম স্বামীকে ছেড়ে ২ নম্বরের সঙ্গে ঘর বেঁধে ৩ নম্বরের সঙ্গে নাচতে এসেছে। সেম টু ইউ। ছি ছি। শোবার ঘরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল সুধী। সারা রাত শশাঙ্ক বসার ঘরে ডিভানে চুপ করে বসেছিলেন। সুধী ডাকতে আসেনি। একবার ভেবেছিল বাবাকে ডেকে আনবে ঘরে, তখনই অমলবাবুর কথাটা তীরের মতো বিঁধেছে বুকের মধ্যে। তোমার বাবার একটা বিয়ে দাও। চরিত্রহীন পিতার পুত্র, এই পরিচয় নিজেকে চিনতে চায় না সুধী। যা বলেছি বেশ করেছি। বাবা বলে কি লাম্পট্যের প্রতিবাদ করা যাবে না? ফাঁকা বাড়িতে মেয়ে ছেলে ঢোকানোর সময় মনে ছিল না? ভোরের আলো ফুটতে দেরি আছে। সুধী এখন অঘোরে ঘুমোচ্ছে। নিঃশব্দে আলমারি খুলে কয়েকটা জামা কাপড় বের করে ব্যাগে ভরে নিলেন শশাঙ্ক। তোমার সাজানো সংসার আজ ভেঙে গেল সুধা। তাসের ঘরের মতো ভেঙে গেল। সুখের ভোগ ঐশ্বর্য মিলিয়ে গেল স্বপ্নে। আমি এখন সমাজচ্যুত, আমি এখন মায়ামুক্ত। রইল তোমার ছেলে, রইল তোমার ঘর, রইল তোমার জামা কাপড়, রইল তোমার গয়না। তোমার পুত্রবধূ এসে পড়বে। তোমারও দেখা হলো না, আমারও না। শুধু ফুলশয্যার রাতে পরিয়ে দেওয়া আংটিটা চলল আমার সঙ্গে। একটাই অনুরোধ, জগতের কাছে আমি ত্যায্য হয়েছি, কিন্তু তুমি তো সত্যিটা জানো, তাই তুমি আমাকে ভুল বুঝো না। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে। প্রতি শনিবার রাত ঠিক ৮টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।